হ্যালো, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সরলরেখার এই যে 3.5 যে অনুশীলনীটা আছে এটার লাস্ট যে গাণিতিক সমস্যার পার্টটা করব। আজকে আমাদের এই লেকচারের মাধ্যমে সরলরেখার 3.5 এই অনুশীলনীটা শেষ হয়ে যাবে। তো আজকে আমরা আমাদের এই অঙ্কের মধ্যে অনেক ইম্পর্টেন্ট অঙ্ক রেখেছি। তো আমরা একে একে শুরু করি। তাহলে আমরা আশা করতেছি এই সরলরেখার 3.5 আর একটা অঙ্কেও তোমরা আটকাবে না। তো আমরা একে একে শুরু করি। দেখো, প্রথম অঙ্কে কি বলছে? মূলবিন্দু হতে কোনো সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 একক এবং লম্বটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। রেখাটির সমীকরণ নির্ণয় করো। তো আমরা সূত্রের ক্লাসে একটা কিন্তু সূত্র শিখেছিলাম যে যদি কোনো একটা সরলরেখার উপর মূলবিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি হয় এবং সেই লম্বটি যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে বা আলফা কোণ উৎপন্ন করে, তাহলে সেই সরলরেখাটির সমীকরণ হবে কি? এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়ালস টু পি। জাস্ট এখানে সেই সূত্রের অ্যাপ্লিকেশন। দেখো এখানে সবই কিন্তু দিয়ে দিছে। তো আমরা সরলরেখার সমীকরণটি লিখব। সরলরেখার সমীকরণটি হবে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়ালস টু পি। তো এখান থেকে দেখো আমাদের আলফা এবং পি এর মান উভয়ের মানে দেয়া আছে। আলফা এর মান কত? 120 ডিগ্রি। তো এক্স কজ 120 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 120 ডিগ্রি ইজ ইকুয়ালস টু পি এর মান কত দেওয়া আছে দেখো, 5 একক। তো দেখো কজ 120 ডিগ্রির মান কত? মাইনাস হাফ। তোমরা যারা ভেক্টর চ্যাপ্টারটা খুব ভালো মতো করছো তাদের কিন্তু এটা এখন মাথায় গেঁথে যাওয়ার কথা। আর সাইন 120 ডিগ্রি মান কত? √3/2। √3y/2 ইজ ইকুয়ালস টু 5। এখান থেকে লসাগু করে 2টাকে ওপাশে পাঠিয়ে দিই, তাহলে থাকে হচ্ছে -x প্লাস √3y ইজ ইকুয়ালস টু 10। এটাই আমাদের সেই সরলরেখার সমীকরণ। তো নেক্সট অঙ্কটি দেখো। এখানে বলছে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের সাথে 16 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে এবং মূল বিন্দু থেকে যার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, তো দেখো এখানে কিন্তু একটা সরলরেখাই হবে, কারণ একটা সরলরেখার উপর মূল বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং কিন্তু একটা সরলরেখাই হতে পারবে। হ্যাঁ, তো আমরা আগের ক্লাসে একই রকম একটা প্রশ্ন দেখেছিলাম, কিন্তু সেখানে কিন্তু আমাদের দুইটা সরলরেখা হয়েছিল, কিন্তু এখানে কিন্তু একটা সরলরেখা হবে, কারণ অঙ্কিত লম্বটি সরলরেখার ধনাত্মক দিকের সাথে সাথে একটা কোণ উৎপন্ন করছে এবং এটা একটাই সম্ভব সরলরেখা, তাই এখানে একটা সরলরেখাই হবে। তো আমরা জাস্ট একটু আগে চিত্রটা এঁকে নিই, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। ধরো এই হচ্ছে সেই সরলরেখাটা, কারণ এই দিকেই হবে, কারণ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এর উপর যে লম্বটি আঁকা হবে সেটি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এটি হচ্ছে 45 ডিগ্রি কোণ। ধরলাম এই লম্বটির দৈর্ঘ্য হলো পি। হ্যাঁ, ওই আর ধরি এইটি এক্স অক্ষকে এ পরিমাণ দূরে সেট করছে আর ওই অক্ষকে বি পরিমাণ দূরে সেট করছে। তাহলে দেখো যে আমরা সরলরেখাটির সমীকরণ নির্ণয় করব। তো এখানে আমাদের ওই মানে এখানে সরলরেখাটা ফরম্যাটটি হবে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়ালস টু বি ফরম্যাটের। কারণ কি এখানে মূল বিন্দু থেকে সরলরেখার উপর অঙ্কিত লম্ব এর দৈর্ঘ্য এবং এই লম্বটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে এই ফরম্যাটই দেয়া আছে। সেই কারণে আমরা এই ফরম্যাটে অঙ্কটি করব। তো অতএব সরলরেখাটির সমীকরণ হবে হলো এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়ালস টু পি, এরকম আকারে। ঠিক আছে, তো এখন আমাদের শুধু জাস্ট পি এবং আলফার মান দেয়া আছে। এখন শুধু আমাদের এখান থেকে যে শর্তগুলো দেয়া আছে সেখান থেকে আমাদের শুধু পি এর মানটা নির্ণয় করতে হবে, তাহলেই কিন্তু আমরা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবো। তো দেখো বলছে যে অক্ষদ্বয়ের সাথে 16 বর্গ ক্ষেত্রফল উৎপন্ন করে। তাহলে আমরা এখানে বলতে পারি না এই যে সমকোণী ত্রিভুজ, এখানে এ হচ্ছে ভূমি, বি হচ্ছে উচ্চতা। তাহলে কোন একটি সমকোণী ত্রিভুজ বা যে কোনো ত্রিভুজের একটা ক্ষেত্রফলের সূত্র আছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আমরা সেখান থেকে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করবো। দেখো ক্ষেত্রফল কিন্তু 16 বর্গ একক দেয়া আছে। তাহলে এখানে ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি? হাফ ইন্টু ভূমি যদি এ হয় আর উচ্চতা বি হয়, তাহলে হাফ ইন্টু এ ইন্টু বি ইজ ইকুয়ালস টু 16। এখন একটা জিনিস দেখো, এই যে ত্রিভুজটা আছে এখানে, এই যে ত্রিভুজটা গঠন হয়েছে এটাকে আমরা যদি একটু বাইরে আঁকি, ধরো এরকম দেখতে হবে। ঠিক আছে, জাস্ট এইটা হলো সমকোণ। হুম, তো সমকোণের সাথে এইটা হলো 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে
এখানেও কোনটা হবে 45 ডিগ্রি। তো আমরা একটা কোণ আপাতত ধরি, এটা হলো ধরো 45 ডিগ্রি কোণ। এই যে বাহুটা এটা কিন্তু এই বাহু হয়ে গেল, তাহলে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এই, আমরা জাস্ট এটাকে ঘুরিয়ে দিচ্ছি, জাস্ট এখানে ঘুরিয়ে সোজা করলাম, তাহলে এটা হলো পি। ওকে, আর এটা হলো 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখন একটা জিনিস দেখো, এখান থেকে আমরা এই কোণের সাপেক্ষে বলতে পারি যেটা হলো ভূমি, এটা হলো অতিভুজ। তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের ভূমি এবং অতিভুজের মধ্যে সম্পর্ক হলো কজ অনুপাতে, তাই না? আমরা এখান থেকে যদি এখন কজ অনুপাতটা নেই, তাহলে হতে হয় কি দেখো, cos 45 ডিগ্রি ইজ ইকুয়ালস টু হয় কি ভূমি বাই অতিভুজ, মানে পি বাই এ। এখান থেকে কিন্তু আমরা এখন এ এর মানটা পি এর মাধ্যমে কনভার্ট করতে পারি, তাহলে হয় কি পি বাই cos 45 ডিগ্রি, তাই না? দেখো এখান থেকে আমরা এ কে রিপ্লেস করে দিই, কারণ আমাদের কিন্তু এ বি প্রশ্ন ছিল না, আমরা কিন্তু নিয়ে এসেছি এ বি কে আমরা পি এর মাধ্যমে রিপ্লেস করে পি এর মানটা নির্ণয় করবো। ঠিক আছে, তো দেখো এখানে হয় কি এ ইজ ইকুয়ালস টু দাঁড়ায় পি বাই cos 45 ডিগ্রি ইন্টু এখন বি এর মান। এখন যদি আমরা এই ত্রিভুজটা নেই, দেখো এই ত্রিভুজটা যদি আমরা এখানে আঁকাই, দেখো এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এটা লম্ব। এখন এইটা যদি 45 ডিগ্রি হয়, হ্যাঁ, তাহলে এই কোণটাও 45 ডিগ্রি হবে। কি হবে দেখো ভাই, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি হয়ে গেছে, আমাদের এই কোণটাও 45 ডিগ্রি বলা আছে। তো 135 ডিগ্রি কিন্তু এখান থেকেই হয়ে গেল, তাহলে বাকি কত? এখানেও যে বাকি থাকে হচ্ছে 45 ডিগ্রি, সেটাই কিন্তু এই কোণটা হবে। এখন দেখো এই কোণটা 45 হলে কিন্তু এই কোণটাও 45 হবে, কারণ কি দেখো এখানে এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যদি পরস্পর লম্ব, তাহলে এই কোণটা হচ্ছে সমকোণ, এই কোণটি 45, তাহলে এই কোণটি কত হবে? 45 ডিগ্রি হবে। জাস্ট আমরা এখন এটাকে ঘুরিয়ে সোজা করে লিখি, তাহলে দাঁড়ায় কি দেখো, এটা যদি বি হয় তাহলে এটা হলো পি, আর এটা হলো সেই আমাদের 45 ডিগ্রি কোণটি। তাহলে দেখো এখন এই কোণের সাপেক্ষে পি হলো লম্ব, বি হলো অতিভুজ, তাহলে লম্ব এবং অতিভুজের মাধ্যমে যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্কটা সেটা হলো সাইন অনুপাতের। তাহলে আমরা এই ত্রিভুজে যদি সাইন 45 ডিগ্রি নেই, সাইন 45 ডিগ্রি, তাহলে হয় কি দেখো লম্ব বাই অতিভুজ পি বাই বি, এখান থেকে জাস্ট আমরা বি কে পি এর মাধ্যমে রিপ্লেস করবো, তাহলে বি ইজ ইকুয়ালস টু দাঁড়ায় কি পি বাই সাইন 45 ডিগ্রি, তাই না? তাহলে এখন দেখো জাস্ট আমরা বি কে রিপ্লেস করে পি দ্বারা, তাহলে পি বাই সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 16। এখন থেকে দেখো যেহেতু আমরা এখন থেকে এখানে শুধু আননোন হিসেবে পি আছে, তাহলে আমরা এখান থেকে এখন পি এর মানটা নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে হচ্ছে হাফ ইন্টু পি ইন্টু পি স্কোয়ার ইন্টু cos 45 ডিগ্রি এবং sin 45 ডিগ্রি উভয় মানে হচ্ছে 1/√2, তাহলে 1/√2 সেটা একটা পি এর নিচে, তাহলে সেটা উল্টে দিয়ে কি হবে √2 ইন্টু √2, তাহলে হবে কি 2 ইজ ইকুয়ালস টু 16। তো আলটিমেটলি হাফ আর 2 কাটা যায়, পি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 16 হয়, তাহলে পি ইজ ইকুয়ালস টু দাঁড়ায় হচ্ছে 4। এখন দেখো পি ইজ ইকুয়ালস টু এখানে স্কোয়ার দিলে কিন্তু প্লাস মাইনাস আছে, এখানে কিন্তু আমরা শুধু পজিটিভ মান লিখেছি, কেন জানো? কারণ এখান থেকে মূল বিন্দু থেকে সরলরেখার অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বলছে, দৈর্ঘ্য সবসময় পজিটিভ, দৈর্ঘ্য কখনোই নেগেটিভ হতে পারে না, তাই আমরা এখানে শুধু পজিটিভ মানটাই নিয়েছি। তো এখন দেখো আলটিমেটলি এখন সরলরেখার সমীকরণ কি হবে, তাহলে আমরা কিন্তু পি এর মান পেয়ে গেলাম। তাহলে সরলরেখার সমীকরণ এটা হবে এক্স কস, দেখেন দেখো লম্বটি এক্স অক্ষ ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এক্স কস 45 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 4। এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের সরলরেখার সমীকরণ চলে আসবে। তো এক্স বাই cos 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, তাহলে হচ্ছে এক্স বাই √2 প্লাস সাইন 45 এর মান হচ্ছে 1/√2, y/√2 ইজ ইকুয়ালস টু 4। তো এখান থেকে থাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 4√2, এটাই আমাদের সেই সরলরেখার সমীকরণ। ওকে, তো আমরা এখন নেক্সট অঙ্কটা দেখি কি বলছে। নেক্সট অঙ্কে যাওয়ার আগে আমরা একটা কথা বলি, যদি দুইটা সরলরেখা দেয়া থাকে এবং যদি বলা হয় যে এই দুইটা সরলরেখা সেম সরলরেখা, তাহলে কিন্তু সেই সরলরেখার এক্স অক্ষের মানে এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত এবং ধ্রুবক পদের অনুপাত অবশ্যই সমান হতে হবে, তাহলে একমাত্র সরলরেখাটি মানে দুটি সরলরেখা একটি সরলরেখাই হওয়া সম্ভব। যেমন দেখো আমরা জাস্ট একটু উদাহরণটা দেখি। ধরো কোন একটা সরলরেখা বলা আছে, ধরো 2x প্লাস 3y ইজ ইকুয়ালস টু 6, ধরো এরকম একটা সরলরেখা দেয়া আছে। আরেকটা সরলরেখা বলা আছে 4x প্লাস 6y ইজ ইকুয়ালস টু 12। দেখো এখানে কিন্তু সরলরেখা একই সরলরেখা, কারণ দেখো জাস্ট এখান থেকে তুমি টু টু কমন নিয়ে জাস্ট ভাগ করে দাও, উভয় পক্ষকে তুমি 2 দ্বারা ভাগ করো, তাহলে কিন্তু আমাদের এই সরলরেখা ফেরত আসবে। তাহলে আলটিমেটলি আমরা যদি দুইটা সরলরেখা সমান হয়, তাহলে কি হতে হবে দেখো, এক্স অক্ষের মানে এক্স এর সহগের অনুপাত ইজ ইকুয়ালস টু হবে ওয়াই এর সহগের অনুপাত ইজ ইকুয়ালস টু হবে
ধ্রুবপদের অনুপাত। এই ৩ টে অনুপাত যদি পরস্পর সমান হয় তাহলেই আমরা কেবল বলতে পারবো যে ২ টা সরলরেখা একই সরলরেখা। তো দেখো এখন সেই কনসেপ্টে আমরা ২ টা বের করব। দেখো বলছে x প্লাস b ইজ ইকুয়ালস টু c ও x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকুয়ালস টু b একই সরলরেখা নির্দেশ করলে a b ও p এর মাধ্যমে অক্ষদ্বয় দ্বারা খণ্ডিত অংশ নির্ণয় করো। তাহলে যদি দুইটা সরলরেখা একই সরলরেখা নির্দেশ করে তাহলে কি বলছিলাম ওই যে x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত এবং ধ্রুবপদের অনুপাত সমান হবে। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি যেহেতু সরলরেখাটি একই সরলরেখা তাহলে a বাই cos আলফা ইজ ইকুয়ালস টু b বাই sin আলফা ইজ ইকুয়ালস টু c বাই p, যেহেতু একই সরলরেখা তাই এটা বলতে পারি। এখন দেখো সরলরেখাটি মানে রেখাটির খণ্ডিত অংশ নির্ণয় করতে বলছে অক্ষদ্বয় দ্বারা। এখন ধরো সরলরেখাটি হচ্ছে এরকম একটা কিছু, ঠিক আছে? এখন সরলরেখাটি যদি এরকম হয়, এটি ধরো এক্স অক্ষ থেকে এতটুকু এ অংশ পরিমাণ ছেদ করে বি অংশ পরিমাণ ছেদ করছে, তাহলে এতটুকুর দৈর্ঘ্য হবে কি বলো? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এমন না? পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে কিন্তু এমন সূত্র আসে। তাহলে আমরা জাস্ট এই যে সরলরেখাটা আছে এটাকে আমরা x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়ালস টু 1 এই আকারে প্রকাশ করার এটাকে ট্রাই করব, কারণ আমাদের আলফা দূর করে দিতে হবে, কারণ বলছে a b ও p এর মাধ্যমে নির্ণয় করতে। তো আমরা এই সরলরেখাটা জাস্ট x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়ালস টু 1 এই আকারে নির্ণয় করার ট্রাই করব। তারপর সেখান থেকে আমরা রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার করলেই অক্ষদ্বয় দ্বারা রেখাটির খণ্ডিত অংশ পেয়ে যাব। তাহলে আমরা এই সরলরেখাটা একটু সিম্পলিফাই করি। x প্লাস by ইজ ইকুয়ালস টু c, দেখো উভয় পক্ষকে c দ্বারা যদি ভাগ করি তাহলে থাকে x বাই c প্লাস by বাই c ইজ ইকুয়ালস টু 1, কারণ মধ্যে কিন্তু ডান পক্ষে 1 আনতে হবে। এখন এই পাশেও কিন্তু x এর সহগ উপরে 1 আনতে হবে, তাহলে কি করতে হবে? জাস্ট a দ্বারা ভাগ করব। সরি, নিচে হবে c বাই a প্লাস y বাই c বাই b ইজ ইকুয়ালস টু 1। তাহলে দেখো এখন কি হয়? অতএব খণ্ডিত অংশ রেখাটির, অতএব অক্ষদ্বয় দ্বারা খণ্ডিতাংশ ইজ ইকুয়ালস টু হবে কি? রুট ওভার অফ সি বাই এ হোল স্কয়ার প্লাস সি বাই বি এর হোল স্কয়ার, রুট ওভার অফ এইটা। এখন দেখো আমাদের বলছে এ বি ও পি এর মাধ্যমে, তাহলে কিন্তু এখানে সি রাখা যাবে না, সি কে রিপ্লেস করতে হবে। তো জাস্ট এখন দেখো আমরা এই অনুপাতটা যদি আমরা ধরি, প্রথমে ধরো আমরা এই দুইটা অনুপাতকে তুলনা করি, তাহলে এখান থেকে একটা সি এর মান কিন্তু আমরা পাই। দেখো এখান থেকে আমরা সি কে তো রিপ্লেস করবো, তাই না? তো এখান থেকে দেখো সি ইজ ইকুয়ালস টু হয় কি? সি না, ধরো আমরা এখান থেকে প্রথমে কজ আলফা মানটা যদি নির্ণয় করি দুটো নিয়ে, তাহলে দেখো কজ আলফা ইজ ইকুয়ালস টু হয় হচ্ছে এপি বাই সি, এপি বাই সি। আর যদি আমরা এই দুটো অনুপাত নিই তাহলে হয় দেখো সাইন আলফা ইজ ইকুয়াল, সাইন আলফা মান যদি নির্ণয় করে তাহলে সাইন আলফা হয় হলো বিপি বাই সি। এখন যদি আমরা জাস্ট এই দুটোকে স্কোয়ার করে যোগ করে, মানে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার করে দিই, তাহলে হয় কি দেখো কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়ালস টু হলো এ স্কোয়ার পি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার পি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন দেখো এখান থেকে আমরা জাস্ট সি স্কোয়ারকে লসাগু করে আর গ্রহণ করে এই পাশে পাঠিয়ে দেবো, তাহলে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 ইনটু সি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, সি স্কোয়ার ইজ ইকুয়াল টু হয় হলো এ স্কোয়ার পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার পি স্কোয়ার। ঠিক আছে, আমরা কিন্তু এইটা পেয়ে গেলাম, এটাকে আমরা এক সমীকরণ দিয়ে রাখি জাস্ট। তো দেখো এখন এখান থেকে এটা দুটোর মধ্যে থেকে কিন্তু একটা সি স্কোয়ার কমন যায়, ঠিক আছে? তাহলে সি স্কোয়ার কমন গেলে থাকে কি 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার ইন্টু হচ্ছে সি স্কোয়ার, এর হলো রুট ওভার। তো এখানে হচ্ছে দেখো থাকে 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার, এবং সি স্কোয়ারকে আমরা রিপ্লেস করবো। রিপ্লেস করছি কি দিয়ে? এই দেখো সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার পি স্কোয়ার। দেখো এখানে কিন্তু এ বি এর পি এর মাধ্যমে আছে। তাহলে এখান থেকে আমরা একটু আরেকটু সিম্পলিফাই করি, এখান থেকে পি স্কোয়ার কমন নিলে দেখো থাকে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা জাস্ট সেটা লিখে দিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু পি স্কোয়ার এর রুট ওভার। তো আমরা ভিতরে একটু যদি
লসাগু করি তাহলে থাকে হলো উপরে a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার, দেখো উপরে একটা a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, আরও ইনটু আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, তার মানে এটার হোল স্কয়ার ইনটু উপরে আছে p স্কয়ার, নিচে থাকে কি a স্কয়ার b স্কয়ার এর রুট ওভার। তো এখান থেকে দেখো জাস্ট রুট করে দিই, তাহলে থাকে হচ্ছে p ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, একটা স্কয়ার করে যাবে তাহলে স্কয়ার প্লাস b স্কয়ার বাই ab। এটাই আমাদের অক্ষরের দ্বারা রেখাটির খণ্ডিত অংশ দৈর্ঘ্য। ঠিক আছে, এটা একক লিখতে হবে কারণ যেহেতু এখানে দৈর্ঘ্য অবশ্যই একক কথাটা লিখতে হবে, নাহলে কিন্তু এক মার্ক কাটা চলে যাবে। ঠিক আছে, তো নেক্সট অঙ্কটা দেখো, বলছে 3x - 4y = 2f এবং x cos α plus y sin α = p। একই সরলরেখা নির্দেশ করলে p এবং আলফা এর মান নির্ণয় করো। জাস্ট সিম্পল, একই সরলরেখা নির্দেশ করছে মানে কি x এর সহগ এর অনুপাত y এর সহগের অনুপাত ধ্রুবক পদের অনুপাত সমান। তো এখানে হয় কি 3 cos alpha দেখো এখানে কিন্তু মাইনাস আছে একটা, তো প্লাস -4, তাহলে এখানে কিন্তু অবশ্যই মাইনাস টানতে হবে, -4 sin alpha = 12/p। ঠিক আছে, তো সিম্পল এখান থেকে আমরা জাস্ট প্রথম দুইটা অনুপাত নিয়ে cos alpha এর মানটা নির্ণয় করি। ধরে এই দুইটা অনুপাত নিব, তাহলে এখান থেকে cos alpha দাঁড়ায় কি cos alpha হচ্ছে 3p/12, আর sin alpha এর মান হয় কি এই দুটো দুইটা অনুপাত নেই, তাহলে sin alpha এর মান দাঁড়ায় -4p/12। তো এখান থেকে জাস্ট আমরা দুটাকে স্কয়ার করে যোগ করি, যে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা = 1। তো হলো 3p এর হোল স্কয়ার মানে 9p স্কয়ার বাই 144 প্লাস -4 স্কয়ার করলে কিন্তু +16 হবে, প্লাস 16p স্কয়ার বাই 144 = 1। তো উপরে হয় হলো 25p স্কয়ার = 144, এখান থেকে p স্কয়ার হয় হলো 144/25। তো p এর মান দাঁড়ায় হচ্ছে 12/5। এখানে কিন্তু আমরা মাইনাস নিব না, কারণ কি p হলো মূল বিন্দু থেকে সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, দৈর্ঘ্য অলওয়েজ পজিটিভ, দৈর্ঘ্য কিন্তু নেগেটিভ হবে না, তাই এখানে সবসময় আমরা পজিটিভ মানটাই নেব। এখন আলফার মান নির্ণয়ের জন্য কি করবো, দেখো আমরা জাস্ট এই দুটো অনুপাত নিব, তাহলে কিন্তু এখান থেকে আমরা tan আলফার মাধ্যমে কিন্তু আমরা নির্ণয় করে ফেলতে পারবো। ঠিক আছে, তো এই দুটো যদি অনুপাত নেই, সাইন কে পাশে এনে আর 3 কে যদি পাশে নিয়ে যায়, তাহলে আলটিমেটলি থাকে হচ্ছে sin alpha cos alpha = tan alpha হয় হলো -4/3। তো এখান থেকে জাস্ট আমরা আলফার মানটা নিয়ে আলফা tan মানে উভয় পক্ষ থেকে আমরা জাস্ট tan ইনভার্স নিব। তো tan ইনভার্স tan কাটাকাটি গিয়ে থাকে হচ্ছে আলফা, আর এই পাশে tan ইনভার্স -4/3। এখন জাস্ট আমরা প্রথম যে লেকচারটা গেছি রাস্তানাকা, সেখানে কিন্তু আমরা দেখছি যে tan এর মান নেগেটিভ দুইটা চতুর্ভাগ হতে পারে, এক হলো দ্বিতীয় চতুর্ভাগে আর হলো চতুর্থ চতুর্ভাগে। তাই তো দুইটা চতুর্ভাগই হতে পারে, কিন্তু দেখো এখানে আমরা অঙ্কের মধ্যে সাইন আলফার মান নেগেটিভ পাইছি, তার মানে কি সাইন আলফা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ ছিল, তাহলে অবশ্যই এখানে কি আলফাটা চতুর্থ চতুর্ভাগ নির্দেশ করতেছে, তাই তো। তাহলে এখান থেকে আমরা আলফার মানটা চতুর্থ চতুর্ভাগে যদি আমরা এক্স অক্ষ ধনাত্মক দিকের সাথে কোনটা হিসাব করি, এরকম ধরো এখানে কোথাও একটা সরলরেখাটা ধরো এরকম কোন একটা সরলরেখা, ঠিক আছে। তো আমরা জাস্ট এই যে কোণটা বের করছি সেটা কিন্তু এই কোণটা বের হবে, ঠিক আছে, কিন্তু আমাদের বের করতে হবে কি এই কোণটা। তো জাস্ট কি করতে হবে, এই থেকে এ পর্যন্ত 2π থেকে এতটুকু বিয়োগ দিলেই আমরা এক্স অক্ষ ধনাত্মক দিকের সাথে কত গুণ উৎপন্ন হয় পেয়ে যাবো। তো আলটিমেটলি এখানে হয় হলো 2π - tan ইনভার্স 4/3, এখানে তখন মাইনাস চলে যাবে। তো আমরা এই ফর্মেটেই রাখবো, কারণ tan ইনভার্স 4/3 এটার কোনো এটার মানটা একটা বিদঘুটে মান আসে, মানে আমরা সাধারণ যে মানগুলো নির্ণয় করি 0 ডিগ্রি 45 ডিগ্রি 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি এগুলোর মধ্যে একটার মধ্যে পড়ে না, তাই আমরা এইভাবে রেখে দিলেও কোনো সমস্যা নেই। আবার তোমরা চাইলে এই ক্যালকুলেটর দিয়ে এর দশমিক মানটা বের করে নিতে পারো, সমস্যা নেই। তো এটার মানটা কোনো মানে নর্মাল যে এক মানে আমরা যে ভ্যালুগুলো বের করি সেই ভ্যালুগুলোর মতো হয় না, একটু বিদঘুটে হয়, তাই কারণে আমরা এইভাবে রেখে দিই, এতে কোনো সমস্যা না, তুমি ফুল মার্কসই পাবা। ঠিক আছে, তো আমরা দেখো নেক্সট অঙ্কে চলে যাই। এখানে বলছে x cos alpha plus y sin alpha = p, সরলরেখাটি x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে আলফাকে পরিবর্তনশীল ধরে দেখা হচ্ছে a b এর মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ এত। তো জাস্ট
আমরা সরলরেখাটাকে কি করব, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়ালস টু 1 এই আকারে সাজাবো। কারণ এ বলছে যে এক্স ও এককে একটা দুইটা বিন্দুতে সেট করবে, তো দুইটা বিন্দুতে সেট করলে সেই বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা নির্ণয় করতে পারি, আবার বলছে দেখো সেই বিন্দুর না, বলছে তার মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ। তো আমরা জানি যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়ালস টু 1 এই সরলরেখাটি আর যে অক্ষদ্বয়ের সাথে যে ছেদ করছে যতটুকু অংশ, সেই সেই যে অংশটুকু রয়েছে সেই খণ্ডিতাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হলো a বাই টু কমা বি বাই টু। তাহলে আমরা এখান থেকেও জাস্ট এই সরলরেখাটাকে x বাই এ প্লাস ওয়াই বি ইজ ইকুয়ালস টু 1 এই আকারে সাজাবো। তারপর সেখান থেকে a বাই টু কমা বি বাই টু এইভাবে এর মাধ্যমে আমরা a b এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। তারপর জাস্ট সঞ্চারপথের নিয়ম যে চলমান বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স ওয়াই, সেইটার থেকে জাস্ট এটা তুলনা করব, তারপরে কিন্তু আমাদের সঞ্চারপথটা চলে আসবে। তো দেখো আমরা এখান থেকে সমীকরণটিকে ভাবে সাজাই, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়ালস টু পি। তো আমাদের সমীকরণে কিন্তু ডান পাশে 1 হতে হবে। তো জাস্ট আমরা একবারে লিখে দিই, আগের অঙ্কে একবার বলছি, তো এখানে অত ডিটেলস দিচ্ছি না। পি বাই কজ আলফা প্লাস ওয়াই বাই পি বাই সাইন আলফা ইজ ইকুয়ালস টু 1। তো দেখো এখন এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হয় কি, এ বি এর মধ্যবিন্দু এখান থেকে এটা হলো, যদি এক্স অক্ষকে এ বিন্দু ছেদ করছে বলছে না, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক পি বাই কজ আলফা কমা 0, আর বি বিন্দু যেহেতু ওয়াই অক্ষকে ছেদ করছে তাহলে ওয়াই এই বি বিন্দুর স্থানাঙ্ক হবে 0 কমা পি বাই সাইন আলফা। তো এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে এইটা বাই 2 আর এইটা বাই 2, তার মানে হবে আলটিমেটলি পি বাই 2 কজ আলফা কমা পি বাই 2 সাইন আলফা। তো এখন জাস্ট আমরা ধরবো যে ধরি সঞ্চারপথের যে কোনো বিন্দু, সঞ্চারপথের যে কোনো বিন্দু, এটা হলো এক্স কমা ওয়াই। তো এখন দেখো সঞ্চারপথের যে কোনো বিন্দু কিন্তু কি এর প্রত্যেকটা বিন্দুরই সমান হতে পারে, তো এই এর মধ্যবিন্দু সমান হবে এটা। তাহলে জাস্ট আমরা এখান থেকে এক্স ইজ ইকুয়ালস টু হবে কি পি বাই 2 কজ আলফা, আর ওয়াই ইজ ইকুয়ালস টু হবে পি বাই 2 সাইন আলফা। তো আমরা এখান থেকে জাস্ট কজ আলফা সাইন আলফা মানটা একটু বের করে নিয়ে এসে তাহলে আমাদের সমীকরণ নির্ণয় করতে সুবিধা হবে। তাহলে এখান থেকে হচ্ছে পি বাই 2x, আর এখান থেকে সাইন আলফা দ্বারাই হচ্ছে পি বাই 2y। এখন আমরা ফার্স্ট ত্রিকোণমিতির সেই ফর্মুলা অ্যাপ্লাই করবো যে cos স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা ইজ ইকুয়ালস টু 1। এখানে cos হচ্ছে p বাই 2x, তার মানে দাঁড়াচ্ছে p স্কয়ার বাই 4x স্কয়ার প্লাস সাইনের মান হচ্ছে সরি উপরে তো p স্কয়ার বাই 4y স্কয়ার ইজ ইকুয়ালস টু 1। লসাগু করে দিই, তাহলে থাকে হলো p স্কয়ার y স্কয়ার প্লাস p স্কয়ার x স্কয়ার বাই 4x স্কয়ার y স্কয়ার ইজ ইকুয়ালস টু 1। দেখো উপর থেকে একটা পি স্কয়ার কমন যায়, পি স্কয়ার কমন করে থাকে হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর গ্রহণ করে দিলে ইজ ইকুয়ালস টু 4x স্কয়ার ওয়াই স্কয়ার। দেখো এখানে কিন্তু আমাদের এ বি এর মধ্যবিন্দু সঞ্চারপথের সমীকরণ চলে আসছে। তো গেল এই অঙ্কটা। এবার আমরা এই অঙ্কটা থেকে এই অঙ্কটা হচ্ছে সেই সরলরেখার দূরত্ব আকার সমীকরণ দিয়ে আমরা করব। এখানে বলছে -1,1 বিন্দুগামী একটি সরলরেখার ঢাল 5/12 এই রেখার উপর -1,1 বিন্দু হতে 26 একক দূরে অবস্থিত দুইটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, তো দেখো আমাদের সমীকরণটি ছিল কিন্তু x - x1 ডিভাইডেড বাই cos θ ইজ ইকুয়ালস টু y - y1 ডিভাইডেড বাই sin θ ইজ ইকুয়ালস টু r। এখানে r হচ্ছে কি, এই যে বিন্দু থেকে যত দূরত্ব নির্ণয় করতে বলছে সেই দূরত্বটা হচ্ছে r। ঠিক আছে, দেখো সরলরেখাটার ঢাল বলে দিয়েছে 5/12। এখন জাস্ট আমরা এখান থেকে sin θ এবং cos θ এর মান নির্ণয় করার জন্য একটা সমকোণী ত্রিভুজ আঁকিয়ে এখান থেকে নির্ণয় করতে আমাদের সহজ হবে, যেহেতু আমাদের tan θ এর মান অর্থাৎ ঢালের মান কিন্তু দেয়া আছে, তাই না? ঢালের মান দেয়া আছে মানে কি tan θ এর মান দেয়া আছে। এই কোণটা যদি θ হয় ধরো, তাহলে এই θ এর সাপেক্ষে যেহেতু বলছে tan θ অর্থাৎ ঢাল ইজ ইকুয়ালস হচ্ছে 5/12, তার মানে এর মাধ্যমে আমরা বলতে পারি যে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাই এইটির সাপেক্ষে লম্ব হচ্ছে এটা, তাহলে এটার মান 5 এবং ভূমির মান হচ্ছে 12। তাহলে আমরা অতিভুজের মান কত হয় 13 কে ধরো ত্রিভুজ ট্রি, যে যদি 5 আর 12 হয়, 5 যদি লম্ব বা 12 এদের যদি একটা ভূমি বা লম্ব হয় তাহলে অতিভুজের মান হবে 13। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আমরা sin θ এবং cos θ এর মান নিতে পারি। তো ওখান থেকে
যখন আমরা সূত্রের ক্লাসে কিন্তু আমরা বলেছিলাম যে সাইন থিটা এবং কস থিটার মানের উপর ভিত্তি করে কিন্তু আমাদের প্লাস বা মাইনাস চিহ্ন নির্ভর করবে। এখন দেখো সাইন থিটা মানে সরি ট্যান থিটার মান কিন্তু পজিটিভ, তার মানে ট্যান থিটার মান দুইভাবে পজিটিভ হতে পারে। এক হলো সাইন থিটা কস থিটা উভয় যদি পজিটিভ হয়, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু কি সাইন থিটা বাই কস থিটা। এখন যদি ট্যান থিটার মান পজিটিভ হতে হয় তাহলে সাইন থিটা কস থিটা পজিটিভ হলেও ট্যান থিটা পজিটিভ হবে, এবং সাইন থিটা এবং কস থিটা দুটাই যদি নেগেটিভ হয় তাহলেও কিন্তু ট্যান থিটা পজিটিভ হবে। তো এখান থেকে কিন্তু দুইটা মান সম্ভব। ঠিক আছে, তো আমরা একবার প্লাসের জন্য করব তখন একটা স্থানাঙ্ক পাবো, আর একবার মাইনাস নিয়ে করবো তখন আর একটা স্থানাঙ্ক পাবো, এভাবে কিন্তু আমরা দুইটা স্থানাঙ্ক পেয়ে যাবো। ঠিক আছে, তো এখান থেকে সাইন থিটার মান দাঁড়ায় হলো সাইন থিটা যখন লম্বভাবে অতিভুজ তার মানে 5/13, আর কস থিটার মান হলো ভূমি অতিভুজ 12/13। ঠিক আছে, তো এখন যে বিন্দুটা থেকে নির্ণয় করতে বলছে সেই বিন্দুটা হচ্ছে x1, y1। ঠিক আছে, আর যে বিন্দুটা আমরা নির্ণয় করবো সেটা হলো xy। তো আমাদের সমীকরণ ছিল কি x মাইনাস x1 ডিভাইডেড বাই cos থিটা ইজ ইকুয়ালস টু, ধরো আর একটু মাঝখানে লিখি তাহলে আমাদের লিখতে সুবিধা হবে, আর ইজ ইকুয়ালস টু y মাইনাস y1 ডিভাইডেড বাই সাইন থিটা। ওকে, তো আমরা জাস্ট একবার এইটুকু নিয়ে কাজ করব আর একবার এইটুকু নিয়ে কাজ করব, তাহলে আমরা দুইটা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবো। কারণ একবার cos থিটার মান sin থিটার মান উভয়বারই পজিটিভ নেব, আর একবার নেবে নেগেটিভ। আর একটা জিনিস বলে রাখি, তাহলে তোমরা পরের অঙ্কগুলো করতে পারবা। যদি সরলরেখার ঢাল নেগেটিভ হতো, তো দেখো tan থিটার মান নেগেটিভ হতো, তাহলে কি হতো দেখো tan থিটার মান নেগেটিভ কিন্তু দুইভাবে হতে পারে, sin থিটা বাই cos থিটা। একবার যদি sin পজিটিভ হয় তাহলে cos নেগেটিভ হবে, এভাবে কিন্তু tan থিটা নেগেটিভ হতে পারে। আর একবার যদি sin নেগেটিভ হবে তাহলে কিন্তু cos পজিটিভ হবে, এভাবে কিন্তু আরেকবার মানে আরেকটা এইভাবে কিন্তু মানে tan থিটা নেগেটিভ হতে পারবে। তাহলে কিন্তু এই দুইটা কেসের জন্য tan থিটা নেগেটিভ হবে। তাহলে এই দুইটা কেস নিয়ে আলাদা আলাদা ভাবে কিন্তু আমরা দুইটা স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। দেখবো বইতে কিন্তু এরকম নেগেটিভ ঢাল দেওয়া অঙ্কও আছে। তো আমি এখানে একটা অঙ্ক দেখাচ্ছি, তোমরা সেগুলো করে নিতে পারবে আসবো। ঠিক আছে, তো দেখো এখন আমরা কাজ করবো একবার এখান থেকে আমরা একটু সিম্পলিফাই করি। ধরো আমরা এইটুকু নিয়ে কাজ করবো। ওকে, তাহলে এখান থেকে দাঁড়ায় কি দেখো, এখান থেকে দাঁড়ায় হচ্ছে x মাইনাস x1 ইজ ইকুয়ালস টু আর cos থিটা। আমরা x এর মানটা নির্ণয় করবো, তাহলে x ইজ ইকুয়ালস টু কি দাঁড়ায় x1 প্লাস আর cos থিটা, এমন না? আবার y নিলে দেখবা y এর মানটা হবে y ইজ ইকুয়ালস টু y1 প্লাস আর সাইন থিটা। এটা আমরা পজিটিভ চিহ্ন নিয়েছি বলে এরকম। আর যদি আমরা নেগেটিভ চিহ্নটা নিতাম তাহলে কিন্তু জানো শুধু জাস্ট আর cos থিটা আর সাইন থিটা এই দুইটার সামনে নেগেটিভ বা পজিটিভ হতো। মানে জাস্ট তোমার থিটার মান বা সাইন থিটা cos থিটার মান যেরকম হোক না কেন সেটার উপর ভিত্তি করেই তোমার এই যে আর সাইন থিটা বা আর cos থিটা এইটার সামনে চিহ্ন বদলাবে। তোমার এই y বা y1 এর সামনে চিহ্ন বদল করতে হবে না। ঠিক আছে, তো যদি দেখো একটা শর্টকাট বলে দেবে, এটা মনে থাকলে তাড়াতাড়ি হবে যে যদি ঢাল পজিটিভ হয়, ঠিক আছে, যদি ঢাল পজিটিভ হয় তাহলে দুইটাই একবার পজিটিভ নেবা, আর নাহলে দুইটাই নেগেটিভ নেবা। এভাবে করে দুইটা বিন্দুর স্থানাঙ্ক পাবো। আর যদি ঢালটা নেগেটিভ হয় তাহলে একটা পজিটিভ নিলে একটা নেগেটিভ নিতে হবে, আবার যখন এইটা পজিটিভ নেবে তখন এইটা নেগেটিভ নিতে হবে। ঠিক আছে, এভাবে করে কিন্তু দুইটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারবা। ঠিক আছে, তো প্রথমবারের জন্য আমরা প্রথমবার পজিটিভের জন্য নির্ণয় করি। তাহলে প্রথমবার পজিটিভের জন্য x ইজ ইকুয়াল টু কি x1 প্লাস আর cos থিটা। x1 এর মান কত? x1 মান হচ্ছে -1 প্লাস আর মান কত, দূরত্বটা কিন্তু আর হচ্ছে 26 ইন্টু cos থিটা। cos থিটার মান কত? 12/13 ইজ ইকুয়ালস টু হলো -1 প্লাস 13 টু 24, এখানে হচ্ছে 23। আর y এর মানটা কি দাঁড়ায় দেখো, y এর হচ্ছে 1 প্লাস 26 ইন্টু 5/13, তাই তো 5/13, তাহলে 2 হচ্ছে 11। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের একটা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম কত 23,11। আরেকটা দেখো, এবার আমরা শুধু পজিটিভের জন্য নিছি, এখন নেগেটিভের জন্য নির্ণয় করবো। তো নেগেটিভের জন্য সূত্রটা হবে কি x1 x is equal to x1 minus r cos theta আর y is equals to y1 minus r sin theta। ঠিক আছে, তো x is equal to হবে x1 minus r cos theta। cos theta এর মান হচ্ছে 12/13, তো এখানে হচ্ছে -1 minus 24 is equals to -25, আর y is equals to হলো 1 minus মানে y1 minus r sin theta, তাহলে r হচ্ছে 26 into sin theta হচ্ছে 5/13, তো 1 minus 10 is equals to হচ্ছে -9। তো আমাদের আরেকটা বিন্দুর স্থানাঙ্ক হলো -25,
-9, তাহলে -1, এই বিন্দুটি থেকে 26 একক দূরে অবস্থিত একটা নির্দিষ্ট রেখার উপর সেই দুইটা বিন্দুর স্থানাঙ্ক হলো, একটা হলো 23,11 আর একটা হলো -25,9। এই কিন্তু আমরা নির্ণয় করে ফেললাম। আবার যদি ঢাল নেগেটিভ হতো তাহলেও কিরকম অঙ্কটা করতে হবে সেটা কিন্তু তোমাদের বলে দিয়েছি, এবার তোমরা জাস্ট প্র্যাকটিস করে নেবে, তাহলেই পেরে যাবে। ওকে, তো আমরা লাস্ট অঙ্কে চলে আসছি। এটা হলো সরলরেখার একটি অ্যাপ্লিকেশনের অঙ্ক। তো এটা দেখো বুটেক্স আসছিল, তো এটা আমরা করে ফেলি, তাহলে আমাদের সরলরেখার এই মানে চ্যাপ্টারটি কমপ্লিট হয়ে যাবে। আর 3.5 অনুসরণে যেটা সেটা দেখো বলছে, একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে 200 এবং 400 একক পণ্য তৈরি করতে যথাক্রমে 800 and 1200 টাকা ব্যয় হয়। ব্যয় ধ্রুবক এবং পণ্যের মধ্যেকার রৈখিক সম্পর্ক নির্ণয় করে এবং তা থেকে 300 একক পণ্য তৈরি ব্যয় নির্ণয় করা যাক। আগে আমরা সম্পর্কটা নির্ণয় করবো, তারপর সেখান থেকে 300 একক পণ্য তৈরির ব্যয় নির্ণয় করবো, ঠিক আছে? তো দেখো যে বলছে আমরা এখান থেকে একে নিই, যে যথাক্রমে যেটা বলছে দেখো 200 একক পণ্য তৈরিতে খরচ হচ্ছে 800 টাকা। তাহলে আমরা সিম্পল হয়ে এখান থেকে বলতে পারি 1 একক পণ্য তৈরিতে খরচ কত, 800/2। আবার 400 একক পণ্য তৈরি করতে খরচ হয় 1200 টাকা, তাহলে 1 একক পণ্য তৈরি করতে খরচ হয় এত। কিন্তু দেখো ভাই এখানে একটু ভুল হয়ে গেল। ঐকিক নিয়ম করতে গেলে হয় কি, তাহলে দেখো পণ্য কিন্তু সেম, দামও হবে সেম, কিন্তু ঐকিক নিয়মে করতে গেলে দেখো এইটা এবং এইটা নিলে দাম হয় একরকম, আবার 400 একক পণ্যের জন্য যে টাকাটা ব্যয় হয়েছে সেটার জন্য কিন্তু পণ্যের দাম হয়ে যায় আর এক রকম। এটা কিন্তু হবে না। প্রত্যেকটা পণ্যে একটা নির্দিষ্ট ব্যয় দ্রব্য থাকবে। এখন তারপর একটা ব্যয় দ্রব্য থাকার পরে কিন্তু আমাদের কিছু ওয়েস্টেজ হয়ে যায়, ধরো আরো কিছু বেশি টাকা প্রয়োজন হয় বা উদ্ধৃত টাকা থেকে যেতে পারে, ঠিক আছে? তো আমাদের এই ব্যয় দ্রব্যের পাশাপাশি কিন্তু আমাদের আরেকটা ওয়েস্টেজও এখানে যোগ আকারে ধরতে হবে। তো তারপর আমরা সমীকরণ থেকে যদি দেখি যে ওয়েস্টেজটা নাই, তাহলে অবশ্যই সেই যে আমরা মানে যে ধ্রুবকটা ধরছি সেই ধ্রুবকের মান কিন্তু 0 চলে আসবে, তাতে সমস্যা নেই। তো আমাদের কিন্তু একটা ধ্রুবক ধরে রাখতে হবে, ঠিক আছে? তো দেখো এখন যদি আমরা প্রথমে টাকাটা নেই, 800 টাকা যে খরচ হয়েছে, এটা হলো একটা ব্যয় ধ্রুবক ধরতে হবে, যে এই একটা নির্দিষ্ট ব্যয় ধ্রুবক, যে এত টাকাই ব্যয় হয়েছিল, ঠিক আছে? কিন্তু এত টাকা ব্যয় হওয়ার কথা, কিন্তু হয়েছে তার একটু বেশি, তাহলে আর একটু ওয়েস্টেজ আছে, ঠিক আছে? তো ধরলাম ব্যয় ধ্রুবক যেটা, সেটা হলো এম। কত একক পণ্য তৈরি হয়েছে? 200 একক, ঠিক আছে? তো সাথে ধরো আরেকটু যে এক্সট্রা ব্যয় হয়েছে সেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করলাম। ওকে, তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখি। আবার বলছি কি দেখো, 1200 টাকা যখন ব্যয় হয়েছে তখন আমরা পণ্য উৎপাদন করছি 400 একক। একই পণ্য যেহেতু, তাহলে ব্যয় ধ্রুবকও সেম হবে, এম ইন্টু 400। এখানেও ধরলাম ওয়েস্টেজটা সেমই, যাতে অঙ্কটা জটিল না হয়, তাহলে কিন্তু জটিল হয়ে যাবে। ওয়েস্টেজ কিন্তু সেমই হবে, কারণ হচ্ছে যে হারে তুমি একটা প্রোডাক্ট তৈরি করতেছো, ওই হারে প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে বা প্রত্যেকটা একক পণ্য তৈরি করতেই আমাদের সেম পরিমাণ ওয়েস্টেজ যাবে, ধরলাম সেম ব্যয় দ্রব্যই থাকবে। তো এখান থেকে আমরা এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন জাস্ট একটা থেকে আরেকটা ধরো আমি বিয়োগ করব, 1 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে এখানে থাকে হচ্ছে -400 ইকুয়ালস টু হচ্ছে -200 এম, আর সিসি কাটা খুলে যায়। এখান থেকে কিন্তু আমরা এম এর মান অর্থাৎ ব্যয় দ্রব্যকের মানটা পেয়ে যাই, এটা হলো 2। এখন জাস্ট এই এম এর মানটা যে কোনো একটা সমীকরণে 1 বা 2 এর মধ্যে যে কোনো একটা সমীকরণে বসাই দিলে কিন্তু আমরা সি এর মানটা পেয়ে যাবো। ধরো আমরা 1 নং সমীকরণেই বসাবো, তাহলে থাকে হয় 800 ইজ ইকুয়ালস টু 2 ইন্টু 200 প্লাস সি। এখান থেকে সি এর মান হয় হলো 400। এখন দেখো আমাদের একটা রৈখিক সম্পর্ক নির্ণয় করতে বলছে। আমরা যদি টাকাকে ওয়াই কল্পনা করি এবং পণ্যকে এক্স কল্পনা করি, তাহলে আমার সমীকরণটা হবে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি একসাথে। আবার তুমি উল্টাও ধরতে পারো, যদি তুমি টাকাকে এক্স ধরো এবং পণ্যকে ওয়াই ধরো, সেখানে হবে এক্স ইজ ইকুয়াল টু এম ওয়াই প্লাস সি। তুমি যেটাই ধরো না কেন দুটাই সঠিক হবে, কারণ আলটিমেটলি রৈখিক যে সম্পর্কটা সেটা তো সেম হবে। এখন জাস্ট একটা হলো এক্স অক্ষের দিকে আর একটা হলো ওয়াই অক্ষের দিকে, পার্থক্যটা জাস্ট এখানে, কিন্তু সম্পর্কটা একই রকম থাকবে, তাই না? তো আমরা জাস্ট অতএব রৈখিক সম্পর্ক, আমরা টাকাকেই ওয়াই ধরি, রৈখিক সম্পর্ক এটা হলো টাকাকে যদি ওয়াই ধরি, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু ব্যয় ধ্রুবক কত বেড়েছে, এম এর মান বেড়েছে 2 ইন্টু পণ্যে ধরলাম এক্স প্লাস ওয়েস্টেজ কত, মানে সি এর মান হচ্ছে 400। তাহলে এটাই আমাদের পণ্য এবং ব্যয় ধ্রুবকের মধ্যেকার রৈখিক সম্পর্ক তৈরি হয়ে গেল। তো দেখো এখন
এখানে কিন্তু অঙ্কটা শূন্য বলছে যে ৩ সংখ্যক পণ্য তৈরির ব্যয় নির্ণয় করতে বলছে। অতএব আমরা এই সমীকরণটা থেকে আমরা ৩ সংখ্যক পণ্য তৈরির ব্যয় নির্ণয় করতে বলবো। অতএব ৩০০ একক পণ্য তৈরিতে ব্যয় ব্যয়ের মানটা হচ্ছে y is equals to 2 ইন্টু পণ্যের সংখ্যা কত 300 x এর মান হচ্ছে 300 প্লাস 400 is equals to হচ্ছে 600 যোগ 400 is equal to 1000 এত টাকা। এটাই আমাদের 300 একক পণ্য তৈরিতে খরচ। ঠিক আছে, এটা কিন্তু সরলরেখার একটা অ্যাপ্লিকেশনের অঙ্ক। ঠিক আছে, তো এই আমাদের 3.5 অনুশীলনী কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা আরো কিছু নতুন কিছু কনসেপ্ট আছে, আর জাস্ট 2টা অনুশীলনী, বেশি না, বেশি ক্লাসও লাগবে না। আশা করতেছি 3 থেকে 4টা ক্লাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আবার সামনে আরো নতুন নতুন কনসেপ্ট, সেগুলো কিন্তু আরো অনেক বেশি ইম্পর্টেন্ট। সেগুলো থেকে প্রতি বছরই সৃজনশীল বলো, এমসিকিউ বলো, এমসিকিউ অত বেশি আসে না, মানে হালকা পাতলা ওখানের কনসেপ্ট দিয়ে এমসিকিউ আসে। সৃজনশীল প্রশ্ন অনেক বেশি আসে এবং অ্যাডমিশন টেস্ট ওখান থেকেই অনেক ধরনের অনেক বেশি কোশ্চেন আসতে দেখা যায়, বিশেষ করে রিটেনে। অনেকে বুয়েট এক্সাম দিবা, তো আর সিকিউরিটিও আসতে দেখা যায়। রিটেন এক্সামগুলো যেখানে হয় সেখানে কিন্তু ওইখান থেকে অনেক অঙ্কই আসতে দেখা যায়, সো ওগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো 3.5 কমপ্লিট হয়ে গেল। এগুলো এখন আশা করি সবাই করতে পারবা নিজেরাই। কনসেপ্ট তো সবই সেম, এখন জাস্ট ক্যালকুলেশন করাটা নিজের মতো। ঠিক আছে, তো আজকে বিদায় নিচ্ছি। ভালো থেকো সকলে, টাটা।